এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। প্রায় ঘন্টাখানিক পর একটা বড় বাড়ির সামনে এনে গাড়ি নামায় নিবিড়কে। নিবিড় অবাক ভঙ্গিতে একবার বাড়িটার উপর চোখ বুলিয়ে নিল, তারপর সন্দেহজনক ভাবে সেখানে থাকা লোকগুলোর দিকে তাকায়। বুকটা ঠিপঠিপ করছে তার। এরা কি সেই লোক যারা রুশানকে মারতে চেয়েছিল? রুশানের মতো আমাকেও মেরে ফেলার জন্য নিয়ে আসেনি তো এখানে? এমন নানা চিন্তা মাথার মাঝে ঘুরপাক খাচ্ছে। একজন হাত দিয়ে সামনের দিকে ইশারা করে বাড়ির ভেতরে ঢুকতে বলল নিবিড়কে। নিবিড় নার্ভাস অবস্থায় এখানে দাঁড়িয়ে আছে এক জায়গায়। ভেতরে যাওয়ার সাহসও পাচ্ছে না, আর দৌড় দিয়ে পালিয়ে যাওয়ারও সাহস পাচ্ছে না। ভাবতে ভাবতে খেয়াল করে বাড়ির ভেতর থেকে একজন ভদ্রলোক বেরিয়ে এসে নিবিড়ের সামনে দাঁড়ালো। তার দিকে হাত বাড়িয়ে মুখ হালকা হাসির আভাস রেখে বলে, হাই, আমি ইকবাল সানি। নিবিড় লোকটার দিকে ভালো করে তাকিয়ে ধীরে ধীরে হাত বাড়িয়ে সেও হাত মিলালো। তারপর কিছুটা নার্ভাস গলায় বলল, আমাকে এখানে নিয়ে আসা হয়েছে কেন? ইকবাল সানি পকেটে দু হাত গুজে নিবিড়ের দিকে চেয়ে আছে। আপনার নিরাপত্তার কথা মাথায় রেখে মিস্টার রাজচৌধুরীর কথাই আপনাকে নিয়ে আসা হয়েছে এখানে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এখানে গাটা কাঁদিয়ে থাকুন। সব ধরনের নিরাপত্তা দেওয়া হবে আপনাকে। নিবিড় একটু ফ্রিকুচকে বলল, রাজ চৌধুরীকে আর আমাকে নিয়ে এসে এত ভাবছে কেন? ইকবাল সানি একটু মুচকি হেসে বলে, আপনার নামে কিডন্যাপ ও মার্ডার কেস দুটাই শুনে ভেবেছিলাম মোটামুটি বুদ্ধিসম্পন্ন হবেন আপনি। এখন দেখি সম্পূর্ণতার বিপরীত। নিবিড় এখনো কিছুই বুঝে উঠতে পারেনি। দুই দিকে একটু হাত মিলিয়ে বলে, আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। ইকবাল সানি এবার হাসি থামিয়ে রাখার মতো করে বলে, সময় হলে বুঝতে পারবেন। আপাতত ভিতরে আসুন, মিস্টার রাজ আসার পরে বাকিটা বুঝে নেবেন। আর কিছু না বলে ভাবতে ভাবতে ইকবাল সানির সাথে ভেতরে চলে গেল নিবিড়। নিবিড়ের মাথায় ধরছে না এই রাজ চৌধুরীটা আবার কে? তার বন্ধু রাজ নয় তো? দ্যাট সে কিভাবে হবে? এসব কিছু তো রাজের সাথে কিছুতেই মেলে না। তাহলে কোন রাজ আমাকে এত নিরাপত্তা দিচ্ছে? ওইদিকে রাজ তুষারকেও পাঠালো নীরাতের বাসায়, যেখানে নিবিড় ও নীরা নতুন উঠেছিল। তুষারও চলে গেল সেখানে। গিয়ে দেখে নীরা চুপচাপ বেলকনিতে বসেছিল। তুষারকে দেখে সে উত্তেজিত হয়ে নিবিড়ের সম্পর্কে জানতে বেশ কয়েকটা প্রশ্ন ছুড়ে দেয়। নীরাকে এমন অশান্ত দেখে তুষার তাকে শান্ত করে বুঝিয়ে যে নিবিড় ভালো আছে আর নিরাপদেই আছে, তবে কয়েকদিন আর দেখা করতে পারবে না নিবিড়ের সাথে। তবে নিশ্চিন্তে থাকতে, প্রেগনেন্ট অবস্থায় উত্তেজিত হওয়াটা ঠিক না, রিল্যাক্স থাকতে আর নিবিড়ের জন্য দোয়া করতে। নীরা এবার একটু শান্ত হলো। তুষার বলে, আপাতত এক সপ্তাহের বাজার করে দিয়ে গেলাম, মাঝে মাঝে আসবো আমি। আপনি নিশ্চিন্তে থাকবেন, কয়েকদিন পর সব ঠিক হয়ে যাবে। আর এই নিন কিছু টাকা, প্রয়োজনে খরচ করবেন। আপনি এই অবস্থায় বাইরে যাবেন না, দারোয়ানকে বলে রাখবো আমি। কিছু দরকার হলে তাকে বলবেন, সে এনে দিবে। নীরাকে সব বুঝিয়ে দিয়ে বাসা থেকে বেরিয়ে আসে তুষার। এই নীরাকে দেখে বোঝার উপায় নেই মেয়েটা ভালো না খারাপ। প্রথমে মনে হয়েছিল কোনো ঘাপলা নিশ্চয়ই আছে, আর এখন দেখে মনে হচ্ছে সে সবচেয়ে বেশি নিবিড়কেই ভালোবাসে। আবার নিবিড় বলে প্রেগনেন্সির বিষয়ে সে কিছুই জানে না। তাহলে সত্যিটা বলছে কে? সব যেন একটা কোলক ধাঁধার মতো মাথার উপর দিয়ে যাচ্ছে তুষারের। বিকেলে নিলয় চুপচাপ হসপিটাল থেকে বেরিয়ে আসলো। রাস্তায় একটা গাড়ি ডেকে সোজা চলে গেল পিন্টুর উদ্দেশ্যে, কিন্তু ফোন বন্ধ রেখে কোথাও উধাও হয়ে আছে পিন্টু। নিলয় কয়েকজনকে পাঠালো পিন্টুকে খুঁজে বের করে জায়গা মতো নিয়ে আসতে। পিন্টুকে খুঁজে নিলয়ের কাছে নিয়ে আসতেই রাত প্রায় হয়ে গেছে। পিন্টুকে সামনে পেতে নিলয় উঠে লাগাতার কয়েকটা চড় দিয়ে নিজের ভেতরের উত্তেজনা কিছুটা শান্ত করল। পিন্টু গালে হাত দিয়ে নিলয়ের দিকে ছুঁয়ে বলে, ভাই, এই লাইনে আসার পর থেকে সবসময় আপনার সাথে থাকছি আমি। ছোট ভাইয়ের মতো দেখছেন আমায়, আর আজ একটা ছেলের জন্য আমার গায়ে হাত তুলছেন, তাও আবার যেই ছেলেটা আমাদের জাতশত্রু। নিলয় আবার পিন্টুর দিকে অগ্নি চোখে চেয়ে বলে, তোকে বারণ করা সত্ত্বেও কেন তুই আমার কথার আগে পা বাড়ালি? কেন? চাইলে কি আমি রুশান দিয়ে ফেলতে পারতাম না? পিন্টু এবার মাথা নিচু করে করুণ স্বরে বলে, আমি ভেবেছিলাম আপনার বন্ধু দেখে আপনার মায়া কাজ করেছে, তাই আমি ফেলে দেই। যত যাই হোক, শত্রু কখনো আপন হয় না, এটা চিরন্তন সত্য।
আচ্ছা আপনিই বলুন, যদি সে আপনার পরিস্থিতি জেনে যায় তখন কি সে আপনার মতো মায়া দেখাবে? কখনোই না। দুনিয়াটা স্বার্থের গোলাম, স্বার্থের জন্য দুনিয়ার কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা পর্যন্ত ছেড়ে দেয় না। নীলা এবার পিন্টুর দিকে চেয়ে কিছুটা স্বাভাবিক হয়ে প্রশ্ন করে। স্বার্থটা কি বন্ধুত্বের চেয়েও বেশি কিছু? পিন্টু আবার বলে। এই স্বার্থের জন্য মানুষ শুধু বন্ধু না, নিজের ভাইয়ের সাথেও বেইমানি করে, দ্বিতীয়বার ভাবে না। সেখানে ইমোশন বলতে তুচ্ছ জিনিস। আচ্ছা যাই হোক, আমার অন্যায় হয়ে গেছে আপনার কথার বাইরে কিছু করতে গিয়ে। এমনটা আর হবে না। নীলা এবার পিন্টুকে কাছে ডেকে পিন্টুর মাথা নিজের বুকের সাথে কিছুক্ষণ চেপে ধরে বলে। ব্যথা পেয়েছিস বেশি? পিন্টু চুপ করে আছে। নীলা আবার বলে। এই কয়েকদিন এদিকটা সামলা, আমি হয়তো সময় দিতে পারবো না এই কয়েকদিন। আর নির্জন ভাই কিছু জিজ্ঞেস করলে বলবি কি একটা কাজ নিয়ে বিজি আছে, আমাকে কিচ্ছু বলেনি। বলেই সেখান থেকে বেরিয়ে যায় নিলয়। পিন্টুর বলা কথাগুলো বারংবার মাথার মাঝে ঘুরপাক খাচ্ছে। আসলে কি স্বার্থটা বন্ধুত্ব বা রক্তের সম্পর্কের চেয়েও বেশি, নাকি এই মানুষই এটাকে বেইমানি নামের একটা নীতি বানিয়ে ফেলেছে? ওই দিনটা কেটে গেল হাজারটা চিন্তা নিয়ে। ওই বাসায় আজ সহ 2 দিন পার করলো নিবিড়। তুষার একটা জরুরি খবর জানাতে নিবিড়ের খোঁজ করলে রাজ একটা ঠিকানা দিয়ে বলে যাবে, আর কেউ যেন ওই ঠিকানার ব্যাপারে কিছু না জানে। কফির কাপে চুমুক দিচ্ছে নিবিড়। এমন সময় তুষারকে দেখে অনেকটা অবাক ভঙ্গিতে তাকালো সে। তুষার নিবিড়ের পাশে এসে বলে। কিরে ভাই, তোরে নিয়ে আমি টেনশনে মরি, এদিকে তুই দেখি রাজার হালে আসোস। নিবিড় বলে। আমি নিজেও বুঝতে পারছি না আমার সাথে কি হচ্ছে, কিন্তু তুই ঠিকানা পেলি কোথায়? তুষার কথাটা উত্তর না দিয়ে অন্য ধ্যানে বাসার চারদিকে চোখ ঘুরিয়ে একবার দেখে বলে। নিবিড় বাপ রে বাপ, এই জায়গায় কিভাবে আসলি তুই? বাইরে দেখলাম কম করে 20-25টা গার্ড বাড়ির চারপাশে। আমার মাথায় তো কিছুই ঢুকছে না। এমন একটা বাড়ির স্বপ্ন আমার ছোটবেলা থেকে। এবার বলে। কফি খাবি? তুষার বলে। এখানে টাকা দিতে হবে? না, ওদেরকে যখন যা বলি তাই এনে দেয়। তুষার আবারও অবাক, নিবিড়কে এত খাতির কে করছে এটাই তার মাথায় ঢুকছে না। যাই হোক, এখন ক্ষুধাও লেগেছে অনেক, তাই নিবিড়কে বলে। তাহলে এক কাজ কর, ফ্রিতে হলে এখানে যা যা খাবার আছে সব নিয়ে আসতে বল। খাওয়া দাওয়া শেষে তুষার আরাম করে বসে বলে। একটা জরুরি খবর জানাতে তোর কাছে আসলাম। নিবিড় তার দিকে চেয়ে বলে। পজিটিভ কিছু বল, এমনিতেই অনেক টেনশনে আছে। তুষার কিছুক্ষণ চুপ থেকে বলে। এই সময়ে পজিটিভ খুঁজতে যাস না, নেগেটিভ হলেও সত্য যে নীলার বিয়ের কথাবার্তা চলছে। নিবিড় বিদ্যুতের মতো চমকে উঠে বলে। মানে কি মজা করছিস তুই? তুষার আবার বলে। তোর কি মনে হয় এমন একটা সময়ে আমি মজা করব? একে তো তুই নীলাকে নিয়ে এমন একটা প্রেগনেন্সির ঝামেলায় পড়ে গেলেই, তার উপর এখন মার্ডার করে পুলিশের ঝামেলায় জড়ালি। নীলাও ভালো নেই, তাই এবার প্রস্তাব আসাতেই রাজি হয়ে যায় নীলার বাবা। বিয়ের পর যদি একটু নিজেকে বোঝাতে পারে এই ভেবে। নিবিড়ের বুকটা কাঁপতে শুরু করলো। রাগে কাঁপতে কাঁপতে বলে। প্রয়োজনে আরো খুন করবো, তবুও নীলাকে অন্য কেউ নিয়ে যাবে এমনটা হতে দেব না। তুষার এবার তাকে বুঝাতে বলে। এখন এসব বলে লাভ কি? চারদিকে তোর বিপদ, তার চেয়ে বড় কথা হচ্ছে নীরা আছে, তোর অনাগত বাচ্চা আছে। তুই চাইলেই কি ওদের ফেলে দিতে পারবি? নিবিড় আর কিছু বলতে পারলো না। দিশেহারা ভাব নিয়ে চুপচাপ বসে আছে নিশ্চুপ। হসপিটালের দিকটা রাজ সব সামনে নিচ্ছে, আর বাইরের দিকগুলোতে পাঠাচ্ছে তুষারকে। আজ আবার নীরার বাসায় যাওয়ার পর দরজার বাড়ি একজোড়া ছেলের জুতা দেখতে পায় তুষার। নীরার কাছে এই সময় ছেলে আসলো কোথা থেকে? দরজা একটু ফাঁক করে দেখে ড্রয়িং রুমে কেউ নেই। নীরার রুম থেকে নীরাও একটা ছেলের মাঝে কথা কাটাকাটি চলছে, তাও বাচ্চা সম্পর্কে। রুমের সামনে থেকে সবটা শুনতে পায় তুষার। যা বুঝল তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে নীরার পেটে বাচ্চা নিবিড়ের না, বরং এই ছেলেটার। ছেলেটা তাকে মেনে নিচ্ছে না দেখে নিবিড়কে ইমোশনাল পেয়ে কৌশলে তার ঘাড়ে চাপিয়ে দিতে চাইছে বাচ্চাটাকে। তুষার চুপচাপ ফোন বের করে আড়াল থেকে সব ভিডিও করতে লাগলো। তুষার চুপচাপ আড়াল থেকে ভিডিও করছে নীরা ও ছেলেটার কথোপকথন। তুমি বিষয়টা কেন বুঝতে চাইছো না রাহাত? আজ নিবিড় ধরা পড়ে তার ফাঁসি হয়ে গেলে আমি বাচ্চাটা নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবো? রাত একটা তার ছেলের হাসি দিয়ে বলে। সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তোমার জন্য আমার যতটুকু করার ছিল আমি ততটুকু করেছি। একটা ডিএনএ রিপোর্ট তৈরি করে দিতে বলছো, তা আমি দিয়েছি। তুমি বলেছো আর কখনো আমার সামনে আসবে না, তাহলে এখন আবার কেন ঝামেলা করছো? নীরা প্রত্যুত্তরে বলে।
দেখো রাহাত, বাচ্চা তোমারই, তোমার একটুও মায়া হচ্ছে না তার জন্য? রাহাত নীরার হাতটা মাছি তাড়ানোর মতো করে সরিয়ে দিয়ে বলে, এইসব ফালতু ডায়লগ আমার সামনে দিতে আসবে না। শুধু আল্লাহ আল্লাহ করো যেন নিবিড় মুক্তি পেয়ে যায় আর সব ঠিক হয়ে যায়। আর না হলে আমাকে বলবে, আমি অ্যাবর্শনের টাকা দিয়ে দিব, অ্যাবর্শন করিয়ে নিবে। তুষার এবার ভিডিও অফ করে চুপচাপ বেরিয়ে গেল সেখান থেকে। তার মানে নিবিড় ঠিকই বলেছিল, সে এই বিষয়ে কিছুই জানে না। বাচ্চাটা নিবিড়ের নয়, বরং এই রাহাত নামের ছেলেটার। আর ওই ডিএনএ রিপোর্টও ছিল ভুয়া। আর ওই দিন এই রিপোর্টে দেখিয়ে সবার সামনে এমন ইমোশনাল দেখিয়েছিল যেন এসব নাটক নয়, বরং তার চেয়ে সত্য আর কিছুই নেই। কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা! আরও একেবারে নীলার ফ্যামিলির সামনে এসব দেখিয়েছিল যেন এক ঢিলে দুই পাখি মরে। নীলার মতো কিছু মেয়েরা কি অভিনয় জানে রে ভাই! তাদের অভিনয় দেখে আশেপাশের সবাই ভাবে শুধু মেয়েটাই ঠিক আর বাকি সব মিথ্যে। তবে যাই করো, তোমার অভিনয় এবার আমি হাতে ধরে প্রমাণসহ সবাইকে দেখাবো। আনমনে এসব ভাবতে ভাবতে রাস্তার পাশ ধরে হাঁটছে তুষার। শরীরের উন্নতি হলে আজ 2 দিন পর রুশানকে আইসিইউ থেকে বের করে কেবিনে নিয়ে আসে। সবাই একে একে রুশানকে দেখে এবার কিছুটা চিন্তামুক্ত হয় তারা। রিমার বাবা মা আজ এসেছিল সেই সকালে, এখন দুপুর পেরিয়ে বিকেল হয়ে এলো। বাসায় চলে যায় তারা, থেকে যায় শুধু রিমা। আরশিকেও বাসায় দিয়ে আসে রেদ। এই কয়েকদিনের তুলনায় আজ ঝামেলা কিছুটা কম আছে। নিবিড়ের সম্পর্কে রুশানকে জিজ্ঞাসাবাদ করার জন্য এসেছিল বাকি কয়েকজন পুলিশ অফিসার, কিন্তু শারীরিকভাবে কিছুটা উন্নতি হলেও মানসিকভাবে পুরোপুরি সুস্থ নয় সে। তাই পুরোপুরি সুস্থ না হওয়া অবধি জিজ্ঞাসাবাদটা পিছিয়ে নিয়েছে তারা। তাদের ধারণা রুশানকে কিডন্যাপিং এর সাথে নিবিড়ও জড়িত, কিন্তু এটা সন্দেহজনক বলে রুশান সুস্থ হওয়ার পর তার থেকে বিষয়টা জেনে পুরোপুরি শিওর হবে তারা। তার আগ পর্যন্ত নিবিড়কে অ্যারেস্ট করে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ এসেছিল, কিন্তু চারপাশে খোঁজাখুঁজি করেও নিবিড়ের কোনো হদিস পাচ্ছে না তারা। সন্ধ্যা পার হয়ে এলো, রুশানের স্যালাইন চলছে আর সে গভীর ঘুমে। ভিড় জমেছে দেখে যে কয়েকজন কেবিনে ছিল তাদের সবাইকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। সাথে আছে শুধু রিমা। রুশানের পাশে চুপচাপ বসে আছে সে। রুশান একটু একটু করে চোখ খুলে রিমার দিকে তাকায়। দুপুরে একবার দেখেছিল, এরপর ঘুমিয়ে যাওয়ার পর আর কিছু মনে নেই। মাথাটা ব্যান্ডেজ করা, ভার হয়ে আছে অনেক। রিমা গালে হাত রেখে বলে, রিমা এখন কেমন লাগছে? আগের তুলনায় কিছুটা ভালো লাগছে? রিমার দিকে চেয়ে বলে, রিমা এখানে বসে আছিস কেন? বাড়ি যাসনি? বাবা আর রাজ, নিলয় এরা তো এখানে আছেই। তুই কেন কষ্ট করে হসপিটালে পড়ে আছিস? থাকতে অসুবিধা হচ্ছে না? রুশানের চোখে দৃষ্টি রেখে বলে, বাসায় থাকলে যতটা ভালো থাকতাম এখানে তার চেয়েও বেশি ভালো আছি। বাসায় থাকলে বোধহয় কষ্টটা হতো। রুশান এবার চারদিকে চোখ বুলিয়ে রিমার দিকে চেয়ে বলে, রাজ কোথায়? ওকে একটু দেখে দে তো। কথা বলতে বলতে দরজা খোলার শব্দ কানে আসে। রিমা ওইদিকে তাকিয়ে দেখে রাজ ভেতরে আসলো। রাজকে দেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে ভদ্রভাবে বলে, বসেন ভাইয়া। রাজ বসতে বসতে রিমার দিকে চেয়ে বলে, তুমি একটু বাইরে যাও, কিছুক্ষণ পর এসো। রুশান ইশারায় একই কথা বোঝালো। চুপচাপ কেবিনের বাইরে চলে যায় রিমা। রাজ রুশানের পাশে বসলো। রুশান রাজের দিকে চেয়ে বলে, নিবিড় কোথায়? রুশানকে ধরে একটু আছোয়া করে বসালো রাজ। শরীরের ব্যথায় কিছুটা চোখ মুখ খিচে নেয় সে। তারপর স্বাভাবিক হয়ে রাজের দিকে তাকালো। রাজ বলে, রুশান নিবিড়কে আপাতত একটা জায়গায় পাঠিয়ে দিয়েছি। এই কেসে পুরোপুরিভাবে ফেসে গেছে সে। এমনকি তোর কিডন্যাপিং ও অ্যাটেম্পট টু মার্ডারের দায়ভারও আপাতত নিবিড়ের উপরেই আছে। ওখানে ক্যামেরায় ও ছুরির মাঝে ফিঙ্গারপ্রিন্টও নিবিড়েরই আছে, কিছুই লুকানো যায়নি। তাই এটা বড় হয়ে গেল। এখন তোর কাছ থেকে নেওয়া জবানবন্দি নিবিড়ের শাস্তি কতটা হবে তা নির্ভর করছে। মোটামুটি সবই মনে আছে পরিষ্কার। কিছুক্ষণ চুপ থেকে রাজকে বলে, আচ্ছা, নিবিড় যেভাবে আছে সেভাবেই থাক, বাকিটা আমি বুঝে নেব। আমাকে একটু শুয়ে দে তো, শরীর ও মাথা দুটোই ব্যথা করছে খুব। রাজ আবার রুশানকে ধরে শুয়ে দেয়। রুশান আবার চোখ বন্ধ করে শুয়ে থাকে। সারা শরীর জুড়ে ক্লান্তি অনুভব করছে তার, সাথে ব্যথা তো আছে। রাজ কেবিন থেকে বেরিয়ে রিমার সামনে দাঁড়িয়ে বলে, রোশানের দিকে খেয়াল রাখবে, কোনো প্রবলেম হলেই আমাকে কল দিবে। আর এখানে আঙ্কেলও আছে। আর রোশানের সাথে বেশি কথা বলো না, ওর এখন রেস্টের প্রয়োজন। সুস্থ হওয়ার পর না হয় সারাদিন কথা বলো।
বলে একটা মুচকি হাসে রাজ। রাজের কথায় কিছুটা লজ্জা পেয়ে চুপ থাকে রিমা। রাজ আর কিছু না বলে তুষারকে ফোন দিয়ে বেরিয়ে যায় হসপিটাল থেকে। তুষারকে নিয়ে রাস্তার পাশে দাঁড়ালে একটা কালো রঙের গাড়ি এসে দাঁড়ায় সেইখানে। ড্রাইভার নেমে গাড়ির দরজা খুলে তাদের দিকে তাকালে তুষার বলে, ভাই আমরা তো আপনাকে কল করিনি, আমরা একটা সিএনজির জন্যই ওয়েট করছিলাম। রাজ কিছুটা মৃদু হেসে বলে, আমি কল দিয়েছিলাম, উঠে পড়ো। তুষার এবার রাজের এক হাত ধরে টেনে কিছুটা দূরে নিয়ে গিয়ে বলে, ভাই এত সুন্দর গাড়ি, ভাড়া কম করে হলেও 2-3 হাজার তো হাতিয়ে নেবে, তার চেয়ে ভালো আমরা 200-300 টাকা দিয়ে সিএনজি করেই যেতে পারবো। তুষারের এমন কথায় হাসি পেলেও রাজের তবুও হাসি দমন করে রেখে বলে, সমস্যা নেই, আমি আগেই পেমেন্ট করে দিয়েছি, এখন না গেলে আমাদেরই লস, তাই আর কথা না বলে চলো। গাড়ি চলছে নিরিবিলি। তুষার ড্রাইভারকে উদ্দেশ্য করেই বলে, ভাই গাড়িতে মনে হয় এসি আছে তাই না? ড্রাইভার ড্রাইভ করতে করতে বলে, জি স্যার। তুষার আবার বলে, তাহলে এসিটা একটু ছাড়ুন। ও ড্রাইভার আবার বলে, স্যার এসি অন করা আছে। তুষার এবার পণ্ডিতি করতে গিয়ে কিছুটা লজ্জা পেল, লজ্জা ঢাকতে বলে, আমি এটাই বলতে চাচ্ছি যে এসি অন থাকার কারণে খুব ঠান্ডা লাগছে। ড্রাইভার আবার বলে, তাহলে কি অফ করে দিব স্যার? তুষার কোনো মতে হাফ ছেড়ে বাজার মতো করে বলে, না থাক, ভালো লাগছে। পাশ থেকে রাজ মুখে হাত দিয়ে বাইরের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে তাদের কথা শুনে। গাড়ি সোজা গিয়ে দাঁড়ালো নিবিড় যেখানে আছে ওই বাড়িটার সামনে। রাজ আর তুষার ভেতরে যাওয়ার সময় সবাই দেখছে স্যার স্যার বলে সালাম দিচ্ছে। তুষার বুঝতে পারছে না এখানে কাকে স্যার স্যার করছে। এর মাঝে ইকবাল সানির গাড়িও এসে থামে বাড়ির সামনে। এই ইকবাল সানিও দেখছি রাজকে সম্মান দিয়ে কথা বলছে। রাজ তাকে নিয়ে বসলো সোফার মাঝে, পায়ের উপর পা তুলে কথা বলছে। তুষারের মাথায় কিচ্ছুই ঢুকছে না, চুপচাপ চলে গেল নিবিড়ের কাছে। নিবিড়ের কাছে গিয়েই বলে, এই তোকে এখানে কে নিয়ে এসেছে সত্যি করে বলতো ভাই? তুষারের কথায় কিছুটা অবাক হয় নিবিড়, তবুও শান্তভাবেই বলে, তুষার আমি নিজেও জানি না, তারা বলল কোনো রাজ চৌধুরীর কথায় আমাকে এখানে নিয়ে এসেছে, কিন্তু কোন সেই রাজ চৌধুরী তা আমি নিজেও জানি না। অবাক ভঙ্গিতে বলে, এটা কিভাবে সম্ভব? রাজনা বলল তার বাবা গ্রামে কাপড়ের ব্যবসা করে, সেখান থেকে তাকে টাকা পাঠায় আর কোনো রকম টিউশনি করে চলে। নিবিড় বলে, বলছে তো, আর তুই কি ভাবছিস এটা আমাদের রাজের বাড়ি? এটা কখনোই পসিবল না, কারণ রাজ এত বড় লোক হলে কখনোই আমাদের সাথে ওসব ছোট বাসায় আমাদের মতো সাধারণভাবে থাকতো না। নিবিড়ের কথা শেষ হওয়ার আগে তুষার আবার বলে, কিন্তু রাজকে দেখলাম এখানে সবাই সার করছে, আমার তো মনে হয় এসব কিছু আমাদের রাজেরই, তাই এখানে আমাদের সবাই এত খাতির যত্ন করে। কিন্তু রাজ এত ক্ষমতাশীল হলে আমাদের সাথে এমন সাধারণভাবে চলে কেন? আমার তো এখন সন্দেহ হচ্ছে ভাই, কে এই রাজ আর সে কি চায়? এমনিতেই রাজকে দেখতে বয়সে আমাদের থেকে বড় মনে হয়। এমন সময় রাজ সেখানে এসে বলে, কেমন ছিল সারপ্রাইজটা? তুষার ও নিবিড় দুজনই অবাক হয়ে তাকিয়ে আছে রাজের দিকে। দুজনই একসাথে বলে ওঠে, তুমি আসলে কে? রাজ মুচকি এসে তাদের সামনে বসে পড়ে, তোমাদের সাথে পরিচিত রাজ আর এখানের রাজ পুরোপুরি ভিন্ন, তবে কারণটা তোমাদের এখন বলবো না, সময় হলে নিজেরাই সব বুঝতে পারবে। তবে একটা কথা, এই ব্যাপারে যেন তোমরা দুজন ব্যতীত আর কেউই না জানে। তুষার বলে, রাজ নিলয় আর রুশান আবার বলে, রুশান আগে থেকেই সব জানে, তবে নিলয় যেন এই ব্যাপারে কিছু আন্দাজ করতে না পারে। নিবিড় বলে, একটা কথা বলো তো, তুমি সব সময় নিলয়কে এড়িয়ে চলো কেন? মানে আমি প্রায় লক্ষ্য করেছি তুমি আমাদের সাথে যেভাবে মিশে চলো তার তুলনায় নিলয়ের সাথে তেমন চলো না। রাজ আবারও শান্তভাবে বলে, সেটা সময় হলে বুঝবে। আমি শুধু সবকিছু পরিষ্কার হওয়ার অপেক্ষায় আছি। তোমরা শুধু তোমাদের মুখটা বন্ধ রাখবে আর আমি যা বলবো তাই করবে। রাজের কথাগুলো খুবই শান্ত স্বভাবের। তার কথার ধরন দেখে মনে হয় একটু জোরে কথা বলবে খুব বেশি ক্ষতি হয়ে যাবে, আর সব সময় কথাও বলে কম। যতটুকু বলে তাও খুব আস্তে আস্তে আর শান্তভাবে। কিছু মানুষ থাকে খুবই ঠান্ডা মাথায় সব হ্যান্ডেল করে, রাজ কিছুটা ওই রকম স্বভাবের। রাজ এক হাত বাড়িয়ে দিলে নিবিড় কিছুক্ষণ চুপ থেকে রাজের হাতে হাত মিলিয়ে বলে, তোমার উদ্দেশ্য যাই হোক, যদি তা সৎ হয় তাহলে বন্ধু হিসেবে সব সময় আমাদের পাশে পাবে।
সাথে তুষারও হাত মিলিয়ে পড়ে। আমাকেও। তিনজন একই তালে নিশ্চুপ হয়ে আছে। হয়তো এটা সামনের বড় কোনো ঝড়ের আভাস। নির্জনের যে শুধু একটা ব্ল্যাক সাইড আছে বিষয়টা এমনও না। ভেতরে যেমনই হোক, দেশের সাধারণ মানুষের কাছে মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত সে। তার দুইটা দুনিয়া, একটা অন্ধকার দুনিয়া, আরেকটা বাহিরের দুনিয়া। সেই হিসেবে বাইরের দুনিয়ায় তার অনেক ফ্যানও আছে। অনেক বছর ধরে বাইরে মানবতার সেবায় কাজ করছে সে। ভেতরের খবরটা সকলেরই অজানা। দেশের বেশ কয়েকটা জায়গা তার নিজস্ব কয়েকটা বৃদ্ধাশ্রম রয়েছে, যেখানে প্রায় বৃদ্ধদের সাথে সময় কাটিয়ে খবর, ইউটিউব, ফেসবুক, পত্রিকায় দারুণ আলোচনা রয়েছে সে। সাধারণ মানুষের নির্জন বলতেই একজন ভালো মানুষ মানুষকে এড়িয়ে নেয়, তেমনই তার অনেক শিশুশ্রমও আছে, যেখানে পথ শিশু তাদের লালন পালন করা হয়। নিজ দায়িত্বে পথ শিশুকে বড় করার উদ্যোগ নিয়েছে সে। সেখানে সকলের কাছে বিষয়টা প্রশংসনীয় হলেও তার উদ্দেশ্যটা ছিল ভিন্ন। শিশুশ্রম থেকে সাহসী ছেলেগুলোকে বাছাই করে একে একে তাদের আলাদা আলাদা করে তাদের ছোট্ট ছোট থেকে অল্প অল্প করে এইসব বিষয়ে ট্রেনিং দেওয়া হচ্ছে, তবে তা সকলের অজান্তে। এসব ছাড়াও তার অনেক গুণ রয়েছে, যেমন মানব কল্যাণে তার আলাদা একটা সংস্থা কাজ করে চলেছে। ঘর হারা মানুষদের ঘর নির্মাণ করে দেওয়া, নিঃস্ব মানুষদের বাঁচার একটা লাইন ধরিয়ে দেওয়া, বিপদে আপদে তাদের পাশে থাকা। বাইরের দুনিয়া এইসব নিয়ে এখন দারুণ আলোচনা রয়েছে সে, তবে ভেতরের দুনিয়াটা, তার অবস্থানটা কোথায় সেটা টোটালি সবার অজানা। বিভিন্ন সময় বিভিন্ন টিভি চ্যানেলে নির্জনের সম্পর্কে পজিটিভ নিউজ দেখে মাঝে মাঝে গর্বে আরোহীর বুকটা ভরে যায়, কিন্তু গভীর হয়ে থাকে শুধু আরোহীর মা। আরোহীর বড় হওয়ার পর কখনো হাসতে দেখেনি তার মাকে। তার মনের ভেতর কি চলে সেটা আরোহী অনেকবার জানার চেষ্টা করলো, ব্যর্থ হয়। রুশানের শরীর অবস্থা মোটামুটি উন্নতি হয়েছে এখন। আধশোয়া হয়ে বসে আছে সে। শক্ত জিনিস খেতে কষ্ট হয় দেখে রিমা একটা পাত্রে দুধ নিয়ে তার মাঝে পাউরুটি ভিজে রুশানের মুখে খুব যত্ন করে তুলে দিচ্ছে এক এক করে। রুশানের খাওয়া শেষ হলে ওড়না দিয়ে রুশানের মুখ মুছে দিচ্ছিল সে। এমন সময় দরজার টক টক আওয়াজ আসলো। ওইখানে সবকিছু গুছিয়ে রেখে ভেতরে আসার অনুমতি দিল তাকে। একজন ডাক্তার ভেতরে এসে রুশানের দিকে চেয়ে বলে, আপনি যদি এখন শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকেন আর সুস্থভাবে কথা বলতে সক্ষম হন, তাহলে দুজন অফিসার আপনার সাথে দেখা করতে চাইছে। হয়তো জিজ্ঞাসাবাদ করতে পারে তারা। রুশান মাথা নাড়িয়ে হাস্যসূচক সম্মতি জানিয়ে বলে, জি, তাদের আসতে বলুন। ডাক্তার কেবিন থেকে বেরিয়ে চলে গেল। তার পেছনে রাজ ভেতরে আসে। রুশানের পাশে বসে রিমার দিকে চেয়ে বলে, খাইয়েছো সবটা? রিমা বলে, না ভাইয়া, অর্ধেকটা খেয়েছে, বাকিটা রেখে দিয়েছে। রাজ আর কিছু না বলে রুশানের দিকে তাকালে রুশান বলে, একটু মাস্ক পরে নাও, দুজন অফিসার আসবে। আর তোমরা যাই জানো, কেউ কিছু বলবে না। যা বলার আমি বলবো তাদের। পর দুজন অফিসার এসে কেবিনে প্রবেশ করল। রাজা রিমা চুপচাপ একপাশে দাঁড়িয়ে। জিজ্ঞাসাবাদের মাঝে তারা রুশানকে বলে, তোমার মনে আছে রুশান, যে কারা তোমার সাথে এমনটা করেছে? রুশান স্বাভাবিকভাবেই বলে, জি, আমার মনে আছে সবটা। গাড়ি নিয়ে বের হয়েছিলাম, সাথে আজিমও ছিল। হুট করে গাড়ির মাঝে স্প্রে করার পর আর কিছু মনে নেই। হুট করে চোখ খুলে দেখি কারোর জালে ফেসে গেলাম আমরা দুজন। আজিমকে ওখানেই মেরে ফেলেছে তারা। এরই মাঝে সিনিয়র অফিসার আহাদ বলে, তুমি কি চিনতে পেরেছিলে তারা কে বা কোন দলের লোক? রুশান দুই দিকে মাথা নাড়িয়ে না বলে, ছেলেটাকে এর আগে কখনো দেখিনি, তবে এটা শিওর যে ছেলেটা ওই নির্জনের দলের লোক। এই বিষয়ে সেখানে কিছুটা বলেছিল আমাকে। আর ছেলেটার নাম ছিল পিন্টু। পাশ থেকে রাজ কিছুটা চমকে ওঠার মতো অবস্থা হলো। পিন্টু নামটা কেমন পরিচিত মনে হচ্ছে তার। কিছুটা ভাবার পর মনে পড়লো এক পিন্টুর কথা, যার ডিটেলস তার কাছে এসেছিল। তবে কি সেই রুশানের এমন অবস্থা করেছে? বিষয়টা পুরোপুরি শিওর নয়, কারণ ছেলেটা নীলয় রিলেটেড ছিল। এমন হলে নীলয়ের জানার কথা। আহাত আবার বলে, আর নিবিড় নামের ছেলেটা এর সাথে কতটুকু জড়িত? সবার সন্দেহ তীব্র ওই ছেলেটার দিকেই যাচ্ছে। রুশান এবারও স্বাভাবিকভাবেই বলে, নিবিড় আমার ফ্রেন্ড, সে কিছু করেনি, বরং আমাকে বাঁচাতে ওই জায়গাটা গিয়েছিল। আহাত আবার বলে, ছেলেটার নামে একটা মার্ডারের অভিযোগ আছে, মাথা কেটে ফেলা হয়েছিল, আর সেখানে থাকা ছুরিতেও নিবিড়ের ফিঙ্গারপ্রিন্ট ছিল।
রুশান আবারও বলে। অভিযোগটা মিথ্যা। নিবিড় কোনো মার্ডার করেনি। আমি নিজে আমার জীবন বাঁচাতে মার্ডারটা করেছিলাম। তারপর নিবিড় আমার থেকে ছুরিটা নিয়ে ফেলে দিয়েছিল, হয়তো তাই ওখানে তার ফিঙ্গারপ্রিন্ট লেগেছিল। সে আমার ফ্রেন্ড, আমার ক্ষতি করতে চায়নি সে, বরং আমাকে সেভ করে সেখান থেকে হসপিটাল অবধি নিয়ে এসেছিল। তার মানে বলতে চাইছো নিবিড় এসবে জড়িত না, বরং তুমি নিজেকে সেভ করতে মার্ডারটা করেছিলে, আর নিবিড় সেখান থেকে তোমাকে সেভ করে নিয়ে এসেছিল। ছোট্ট করে বলে। জি। সিনিয়র অফিসার আহাদ জিজ্ঞাসাবাদের সবটা শেষ করে রুশানের দিকে চেয়ে বলে, দেখো রুশান, হাজার হলেও তুমি আমাদের অনেক জুনিয়র অফিসার হিসেবে জয়েন করেছো মাত্র কয়েক বছর হলো। এখনও পুরোপুরিভাবে তুমি সব বিষয়ে পাক্কা নাও। তবুও যেই মিশনে তুমি নেমেছ তাতে তোমার আরও কেয়ারফুল চলাফেরা করা উচিত। ভুলে যেও না, এর আগে অনেক অফিসার এই মিশনে নেমে তাদের আর খুঁজে পাওয়া যায়নি। নির্জনের ব্যাপারে আমরা যাই তথ্য পাই তা কোনোটাই প্রমাণযোগ্য নয়। তার সম্পর্কে এখনও কেউ কোনো নেগেটিভ প্রমাণ বের করতে পারেনি। সো যা করবে খুব সাবধানের সাথে করবে। আর এখন থেকে তোমার সিকিউরিটি আরও স্ট্রং করে দেওয়া হবে। ঠান্ডা মাথায় করবে সব। আপাতত আমরা আসি, আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে তুমি। সিনিয়র অফিসারগুলো সেখান থেকে চলে গেল। রিমা তার পাশে এসে বসে বলে, ওরা আপনাকে কিসের জুনিয়র অফিসার বলছে আর কিসব মিশনের কথা বলছে? আপনি না বলেছিলেন আপনি জব করেন? তাহলে এসব অদ্ভুত প্রশ্ন কেন? আর আপনারই বা এত শত্রু কোথা থেকে আসলো? কি হচ্ছে এসব? রুশান চুপচাপ রিমার দিকে চেয়ে শান্তভাবে বলে, দেখ, আমার সম্পর্কে সবটা জানার অধিকার তোর আছে। তোকে সবই বলবো আমি, আর তার সময় হলে। রিমা আবারও নাচর বান্দার মতো বলে, না, আমি এখনই শুনতে চাই সব। এর মাঝে পাশ থেকে রাজ বলে, রিমা, শান্ত হও তুমি। রুশান যেখানে জব করে সেখানে অফিসার পদের একটা ব্যক্তিগত বিষয় নিয়ে পিন্টু নামের একটা ছেলের সাথে একটু কথা কাটাকাটি হয়েছিল, তাই এমনটা করে ফেলেছে পিন্টু। এটাই হলো মূল কারণ। তা রুশান আর চোখে রাজের দিকে তাকালো। কত সুন্দর একটা মিথ্যে গল্প সাজিয়ে রিমাকে বুঝিয়ে দিল সে। আজ বেশ কিছুদিন পর আরোহীকে পড়াতে গেল রাজ। দেখে আরোহী চুপচাপ বসে আছে মুখ গোমরা করে। রাজকে দেখে তার দিকে তাকাচ্ছে না। রাজ নিজের মতো করে আরোহীকে বোঝানোর চেষ্টা করলো। আরোহী হুট করে বলে, এটা কি আপনার শ্বশুর বাড়ি যে যখন ইচ্ছে আসলেন আর যখন ইচ্ছে আসলেন না? এটা আপনার টিউশন, সো টাইম টু টাইম আসা আপনার কর্তব্য। আরোহীর মুখে এমন কথা শুনে কিছুক্ষণ অবাক হয়ে আরোহীর দিকে চেয়ে থাকে রাজ। হুট করে আরোহী খুব নরম হয়ে গিয়ে বলে, সরি, আমার এভাবে বলা উচিত হয়নি। আই এম রিয়েলি সরি, বাট আপনি কেন বোঝেন না? আপনাকে না দেখে আমি থাকতে পারি না। প্রতিদিন আসা, দেখা হওয়া, কথা বলা মানুষটা হুট করে উধাও হয়ে গেলে কতটা কষ্ট হয় তা বোঝেন না আপনি? রাজ শান্তভাবে বলে, এমন এসব অপ্রাসঙ্গিক কথা রোহি। আর আমি আগেই বলেছি পড়া ছাড়া অন্য কোনো টপিক নিয়ে কোনো কথা হবে না। আরোহী আবার বলে, আমি আপনাকে কথা দিয়েছিলাম যে এসব আর বলবো না, তবু আমি কোনো কোন পরিস্থিতিতে থাকলে এমনটা বলতে বাধ্য হই তা কি একটু বোঝেন না? আচ্ছা সরি, আর বলবো না। কষ্ট হলেও চুপ থাকবো, তবু আপনি কথা দিন যে হুট করে এভাবে হারিয়ে যাবেন না। দেখেন, আপনাকে কিছুই করতে হবে না, আমাকেও ভালোবাসতে হবে না আপনার। আমি শুধু আপনাকে একবার দেখবো, তবু আপনি আসবেন, ব্যাস। এর বাইরে আর কোনো অভিযোগ থাকবে না আমার, এই প্রমিস। রাজ কি করবে তা নিজেও বুঝে উঠতে পারছে না এক মুহূর্তের জন্য। কিছুক্ষণ দুহাত মাথায় রেখে নিশ্চুপ হয়ে বসে থাকে আরোহীর দিকে চেয়ে। আচ্ছা ঠিক আছে, এবার চোখের পানি মুছে বইটা বের করো। আর হ্যাঁ, বাচ্চাদের মতো যখন তখন কেঁদে দিবে না, না হলে সত্যিই চলে যাব কিন্তু। মুহূর্তে যেন নিজের মাঝে অদ্ভুত এক প্রশান্তি অনুভব হয় আরোহীর। অশ্রু ভেজা চোখগুলো যেন মুহূর্তে ঝিলিক দিয়ে উঠে, যেন এইটুকুতেই সে অনেক হ্যাপি। রাস্তার এক পাশে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে তুষার, হয়তো কারোর জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ ওভাবে সময় পার করলে একটা লোক এসে তার সামনে দাঁড়ায়। চারিদিকে তাকিয়ে কাগজে মোড়ানো ছোট্ট কিছু একটা তুষারের হাতে দেয়। তা তুষার খুলতে গিয়েও না খুলে পকেটে নিয়ে বলে, কাজে দিবে তো? লোকটা বলে। তুষার আবার বলে, একবার অজ্ঞান করলে কতক্ষণ ওভাবে থাকবে? লোকটা কনফিডেন্স নিয়ে বলে,
দিন যতই যাচ্ছে এদিকে নীলার বিয়ের কথাবার্তা ততই এগিয়ে যাচ্ছে। নিবিড় ও নীলার মধ্যখানে এখন দুইটা প্রবলেম প্রাচীর হয়ে দাঁড়ালো। প্রথমটা হলো নীরা, আর দ্বিতীয়টা হলো তার উপর থাকা পুলিশি অভিযোগটা। সেদিন তুষার নীলার বিয়ের খবরটা দিলে সেদিনের পর থেকে মনের ভেতর যেন কেমন একটা অন্যরকম অনুভূতি শুরু করলো তার। এ যেন মনটা সমুদ্রের কিছু ঢেউয়ের ন্যায় উত্তাল হয়ে থাকে। আবারও নীরা ও তার বাচ্চা, এটা ভাবতেই পুকুরে আবদ্ধ হওয়া পানির ন্যায় শান্ত হয়ে যায় মনটা। সব